লিখে ফেলবো, ইনপুট দেবো স্ক্যানএফে, প্রসেসটা লিখে ফেলবো, আউটপুটে প্রিন্টএফ দিয়ে লিখে ফেলবো, রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে এসেছি সেই টপিকটা হচ্ছে সি প্রোগ্রাম। আমরা গত লেকচারে দেখেছিলাম সি প্রোগ্রামের গ্রামারটা কি, ঠিক আছে, অর্থাৎ একটা সি প্রোগ্রাম লিখতে আমার কি কি জিনিস প্রি রিকুইজিট ছিল, অর্থাৎ কী কী জিনিস আমাদেরকে জানতে হইতো। তো সেই জিনিসগুলো নিশ্চয়ই আমরা অলরেডি জেনে গিয়েছি। তো ইনপুটের জন্য কী ছিল, আউটপুটের জন্য কী ছিল, স্ক্যানএফ ইনপুটের জন্য, আউটপুটের জন্য প্রিন্টএফ, খুব ইজিলি তোমরা এখন বলে ফেলতে পারো, ঠিক আছে। তারপরে আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যা যদি ইনপুট বা আউটপুটে রাখতে চাইতাম তাহলে আমাদেরকে নিতে হইতো ইন্ট আইএনটি ইন্টিজার। যদি একটা ভগ্নাংশ সংখ্যা ইনপুটে বা আউটপুটে রাখতে চাইতাম তাহলে আমাদেরকে নিতে হইতো কি ফ্লোট। তো যদি আমরা একটা ক্যারেক্টার রাখতে চাইতাম তাহলে আমাকে নিতে হতো CHAR, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমরা এখন এই জিনিসগুলো কীভাবে নিব, কোথায় রাখবো, সেই জিনিসটা আমরা এখন লিখবো। অর্থাৎ আমরা গ্রামারটা হয়ে গেছে শেখা, গ্রামার থেকে আমরা এখন গঠনটা লিখবো, অর্থাৎ গ্রামার দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করে, ঠিক আছে, ইংলিশ গ্রামার ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করে। আমরা আগে যেমন ইংলিশে শিখেছিলাম টেন্সের ক্ষেত্রে যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে, কিন্তু আমরা জানতাম না সাবজেক্টটা কোথায় বসাইতে হয়, অবজেক্টটা কোথায় বসাইতে হয়, ভার্বটা কোথায় বসাইতে হয়, ঠিক আছে। যখন আমরা শিখেছি তখন আমরা ইংলিশ বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ ইংলিশে লিখতে পারি। ঠিক একইভাবে আমরা কিন্তু জেনে গিয়েছি সি প্রোগ্রামে আমাদের কি কি জানার দরকার। একটা ইনপুট দরকার, একটা আউটপুট দরকার, মাঝখানে ইনপুট আউটপুটে কোন ডাটাগুলো ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব সেটা জানার দরকার। তো ওই জিনিসগুলো আমরা জেনেছি। এখন আমরা দেখব যে এই ইনপুট কোথায় লিখতে হয়, কীভাবে লিখতে হয়, আউটপুটটা কোথায় লিখতে হয়, কীভাবে লিখতে হয়, আর মাঝখানে যে প্রসেসগুলো থাকে এগুলো কীভাবে লিখতে হয়, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল দেখে নিই। ধরো এখানে একটা প্রোগ্রাম আছে, দেখো যে দুটি সংখ্যা যোগ করার জন্য একটা প্রোগ্রামের ফ্লো চার্ট। আমরা ফ্লো চার্ট খুব ভালো করে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটা শুরু করেছি, প্রোগ্রামটার একটা ইনপুট নিয়েছি দুইটা এবি, ইনপুটটাতে যোগ করেছি, তারপরে আউটপুটটাতে আমরা সাম দেখায় দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা প্রোগ্রামটা শেষ করে ফেলেছি, অর্থাৎ যোগফলটা সম্পন্ন হয়ে গেছি সেটা বলে দিলাম। সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো ফার্স্ট অফ অল আমরা দেখি প্রোগ্রামটা ইনপুটটা কী আছে, ঠিক আছে। তো ধরো তোমাকে বলা হইলো দুটো ইনপুট নেবে। আমরা ফার্স্ট কথা বলেছিলাম কি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা দেখব ইনপুট আর আউটপুটের যে ডাটাগুলো নিয়েছি। প্রথমে গত লেকচারে বলেছিলাম, মনে করে দেখো ডাটা টাইপ। তো এখানে আমরা কোন কোন ডাটা ইউজ করতেছি, আমরা ইনপুট আর আউটপুট দেখলেই বলে দিতে পারবো যে আসলে কী কী ধরনের ডাটা আমরা এখানে ইউজ করছি। আমরা এখানে এ আর বি দুটো ইনপুট নিয়েছি, একটা সাম ইনপুট নিয়েছি। যদি এ আর বি দুটো পূর্ণ সংখ্যা হয় তাহলে তার ডাটাটার টাইপ হবে কি, ডাটাটার টাইপ হবে ইন্টিজার, INT, যেটাকে সংক্ষেপে লেখা হয়তো প্রোগ্রামে। ঠিক একই রকম সামটাও তো আউটপুট, যদি এই দুটো যদি পূর্ণ সংখ্যা হয় যোগফলটাও তো অবভিয়াসলি পূর্ণ সংখ্যায় হবে। তার মানে সামটাও আমাদের কি, অর্থাৎ যোগফলটাও একটা ইন্টিজার, মানে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে যে তিনটা ইনপুট আউটপুট যে তিনটা ব্যবহার করলাম তিনটাই কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য কি হইতো, আমাদের ইন্টিজার লিখতে হইতো। তাহলে ফার্স্ট কাজটাই আমার করতে হবে চোখ বন্ধ করে INT লিখে ফেলতে হবে। ক্লিয়ার? আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি একটু নিচে লিখি, সরি, একটু গ্যাপ দিয়ে লিখি, INT হবে। ক্লিয়ার? এখন আমরা দেখি, আমরা এখানে দেখেই বলে দিতে পারবো এখন যে আমি যে তথ্যটা রাখবো ইন্টিজারে সেটা পূর্ণ সংখ্যা। কি কি সংখ্যা রাখতেছি, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আর একটা রাখতেছি SUM সাম, ঠিক আছে। এই তিনটাই কিন্তু ইন্টিজার। সো এখন আমি খুব সুন্দর করে এখানে লিখে ফেলবো A, B, SUM। প্রোগ্রাম লেখার প্রথম যে গ্রামার, ব্যাকরণগত যে বৈশিষ্ট্য, সেটি হলো প্রত্যেকটা কাজ সম্পন্ন করার পর, অর্থাৎ এরকম প্রত্যেকটা ধাপ সম্পন্ন করার পর একটা সেমিকোলন ব্যবহার করতে হয়। যখন তুমি সেমিকোলনটা ব্যবহার করবা তখন সি প্রোগ্রামের জন্য যে সফটওয়্যারটা সে বুঝে যাবে যে আসলে তুমি একটা কাজ সম্পন্ন করে ফেলেছ, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কী ছিল, ইনপুট আর আউটপুটে যে ডাটাগুলা রয়েছে সেই ডাটাগুলান কি ধরনের ডাটা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না ক্যারেক্টার, ঠিক আছে। তো যেহেতু আমরা দেখলাম তিনটাই পূর্ণ সংখ্যা তাই আমরা ইন্টিজার নিলাম INT, তারপরে A, B আর সাম আমরা বসাই দিলাম, অর্থাৎ প্রোগ্রামটাকে বুঝাই দিলাম যে যে তিনটা ইনপুট আউটপুট ভ্যারিয়েবল থাকছে সেই তিনটি হচ্ছে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এখন যে কাজটা করতে হবে আমার পরের লাইন,
অর্থাৎ আমার ইনপুট কে কে আর আউটপুট কে সেটা আমাকে ডিফাইন করতে হবে। তো আমার এখন কাজটা কি, আমার ইনপুটটা বের করতে হবে। ঠিক আছে, তো আমি ইনপুটে কি বলেছিলাম, ইনপুট নিতে গেলে কি লিখতে হয়, আমরা বলেছিলাম ইনপুট নিতে গেলে লিখতে হয় স্ক্যান এফ, নিশ্চয়ই তোমাদের মনে আছে স্ক্যান এফ। তো এই ইনপুটটা কোনটা কোনটা আমি কি বলেছি এখনো তোমাদেরকে, না, তাহলে আমাদেরকে বলে দিতে হবে যে এখানে ইনপুট কোনটা কোনটা। ঠিক আছে, তো ইনপুট এ আর বি, এটা কি ধরনের ডাটা এখানে বলে দিয়েছে, একটা পূর্ণ সংখ্যা। তা আমরা বলেছিলাম কি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, পূর্ণ সংখ্যার জন্য কি করতে হয়, পার্সেন্ট ডি লিখে নিতে হয়। আশা করি তোমাদের মনে আছে। বিও কি একটা পূর্ণ সংখ্যা, এটার জন্য একটা পার্সেন্ট ডি লিখে নিতে হবে। ক্লিয়ার? তো এই দুইটা কি এখানে এইভাবে না দিয়ে আমি এই কালি দিয়ে দিই, তোমাদের বুঝতে ইজি হবে। ডাবল কোটেশন, এই ডাবল কোটেশন দেওয়ার মানে হলো আমি বুঝাই দিলাম যে এ আর বি একটা কোড, অর্থাৎ পার্সেন্ট ডি আর পার্সেন্ট ডি একটা কোড, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এই পূর্ণ সংখ্যাটা কি আমি কি বলে দিছি এখনো দেখো তো এখানে বলতে পারবা পার্সেন্ট ডি দেখে বা স্ক্যানের দেখে তুমি বলতে পারবা যে দুটো ইনপুট নিয়েছি পূর্ণ সংখ্যা, কেন, পার্সেন্ট ডি দেখে। ক্লিয়ার? কিন্তু এখন কিন্তু আমি বলি নাই যে প্রথম পার্সেন্ট ডিটা কার ভ্যালু, আমরা কিন্তু জানি না, কারণ একটা পার্সেন্ট ডি পূর্ণ সংখ্যা, এখানকার তিনটাই কিন্তু পূর্ণ সংখ্যা, অর্থাৎ এও বিও সামও তিনটাই পূর্ণ সংখ্যা। তো আমাদের কাজটা যেটা এখন করতে হবে, এই পার্সেন্ট ডিটা কার ভ্যালু সেটা বসাইতে হবে। ক্লিয়ার? অর্থাৎ প্রথম পার্সেন্ট ডিটা আমরা আসলে কি নিয়েছিলাম ইনপুট হিসেবে, এ, তারপরেরটা ইনপুট হিসেবে নিয়েছিলাম বি। সো আমাদের এখন যেটা করতে হবে, এখানে একটা কমা চিহ্ন দিতে হবে সেমিকোলনের পরে। এটা গ্রামার, এটা ফিক্সড, ওই যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব কোনটা কোথায় বসতো সেই কাজটা আমরা করতেছি। তো কমা দেওয়ার পরে এখন যেটা করতে হবে, অ্যাম্পারসেন্ট বলা হয় এটাকে, এটা কিন্তু অ্যান্ড না, অ্যাম্পারসেন্ট। তো এই অ্যাম্পারসেন্ট সাইনটার পরে লিখতে হবে প্রথম পার্সেন্ট ডিটা কার ভ্যালু, প্রথম পার্সেন্ট ডিটা কার ভ্যালু, এর ভ্যালু। তাহলে আমরা এখানে লিখে দিব অ্যাম্পারসেন্ট এ। ক্লিয়ার? তারপরে কি করব আমরা, এখানে আরেকটা অ্যাম্পারসেন্ট দিব এই যে পরের ভ্যালুটার জন্য। ক্লিয়ার? এই পরের ভ্যালুটা কার, বি এর জন্য। তাহলে এখানে আমরা লিখব বি, এখন দিব সেমিকোলন। ক্লিয়ার? আশা করি এই লাইনটা বুঝতে পারছো। ইনপুট লেখার নিয়ম, ইনপুট লেখার নিয়ম হলো যে প্রথমে পার্সেন্ট ডি, ডাবল কোটেশন, তারপরে অ্যাম্পারসেন্ট এ, অ্যাম্পারসেন্ট বি। অর্থাৎ তখন তোমার প্রোগ্রামটা বুঝে যাবে যে তুমি একটা ইনপুট নিতেছো, ইনপুটটা একটা পূর্ণ সংখ্যা, প্রথম যে পূর্ণ সংখ্যা সেটা হলো এ, মানে এতে যে মানটা বসবে সেটা পূর্ণ সংখ্যা বসবে প্রথমে, পরের পার্সেন্ট ডি একটা পূর্ণ সংখ্যা, সেটাতে পার্সেন্ট বি, অ্যাম্পারসেন্ট বি, তার মানে পরের পূর্ণ সংখ্যাটা হবে হলো বিতে যে মানটা থাকবে সেইটা। এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা। ঠিক আছে, এখন আসো তারপরে যে কাজটা, প্রসেস বা প্রক্রিয়াকরণ। এখানে আমরা কি করেছি, সাম সমান সমান এ প্লাস বি, অর্থাৎ এ আর বি যোগ করেছি। তাহলে আমরা এখন লিখব কি, এস ইউ এম সমান এ প্লাস বি, অর্থাৎ এ আর বি যোগ করে দিলাম। ক্লিয়ার? তাহলে এ আর বি যেহেতু যোগ করে ফেলছি, কাজ শেষ, তাহলে আবার সেমিকোলন, কারণ একটা স্টেপ শেষ, আমরা ইজিলি জানি এটা মূল কাজ। তো এখন দেখো তো আমি সাম পেয়েছি এ প্লাস বি। এখন কিন্তু দেখো আমার এখানে ডাটা ছিল তিন ধরনের, এ বি আর সাম। আমি কিন্তু এ বি বলে দিয়েছি প্রোগ্রামকে, সাম নিয়েছি, এখন কিন্তু কোথায় সাম থাকবে সেটা কিন্তু আমি বলিনি। যাই হোক, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। তাহলে এ আর বি যোগ করবে, যোগ করে যোগফলটা কোথায় দেখাবে, সামে দেখাবে। তাহলে আমাদের যোগফলটা দেখাবে, অর্থাৎ আউটপুট দিবে। এই যে লিখে রেখেছি আউটপুট, দেখো প্রিন্ট সাম। তাহলে আমরা জানি আউটপুটের জন্য কি প্রোগ্রাম ইউজ করতে হয়, আউটপুট থাকলে প্রিন্ট এফ, প্রিন্ট ফাংশন কথাটা ইউজ করতে হয়, সেম আগের মতোই, ব্র্যাকেট, ডাবল কোটেশন। ঠিক আছে, এখন কি করতে হবে, আমাকে এখন বলে দিতে হবে যে কি ভ্যালুটা বসবে। ক্লিয়ার? কারণ আমাদের ভ্যালুটা কি, আউটপুট, আউটপুটটা কি আসলে, সাম। ক্লিয়ার? এই যে যোগফলটা কি ধরনের এখন বলতে হবে, এখানকার মতোই। এখানে কি ধরনের ছিল, দুটা ইন্টিজার ছিল, তাই পার্সেন্ট ডি বসেছিল।
তাহলে এই সামটাও কি একটা ইন্টিজার, একটা পূর্ণ সংখ্যাই পাবো। তাহলে এখানেও আমাদের বসাইতে হবে এখানেও আমাদের বসাইতে হবে পার্সেন্ট ডি ডাবল কোটেশন, শেষ একটা আউটপুটই পাবো। সো অবশ্যই একটাই পার্সেন্ট ডি হবে। এখন এখানে একটা কমা দিয়ে দিব, কমা দেওয়ার পরে আমরা সেই ভ্যালুটা লিখে দিব, অর্থাৎ এটা কার ভ্যালু, আউটপুটটা আসলে কার ভ্যালু, আউটপুটটা হলো সামের ভ্যালু। তাহলে এখন এই পরে আমরা এখানে লিখে দিব SUM ডাবল কোটেশন দিয়ে, ডাবল কোটেশন আগে শেষ করে দিছি, সাম ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিলাম। অর্থাৎ আমি প্রথমে যেটা করলাম, তিনটা ডাটা নিলাম, ইনপুট আউটপুটের নাম লিখলাম, তারপরে যেটা করলাম ইনপুট লিখলাম, ইনপুটটা কী ধরনের, কার ইনপুট সেটা দিলাম, তারপরে কি কাজ করলাম সেটা দিলাম, দেন আউটপুট প্রিন্টএফ, কী ধরনের ডাটা, ইন্টিজার, কার মান, সাম। অবশ্যই এটা মনে রাখবা, সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ, কোনোভাবেই তুমি ধরো এখানে ক্যাপিটাল এস স্মল ইউ স্মল এম ইউজ করছো, এখানে অবশ্যই ক্যাপিটাল এস স্মল ইউ স্মল এম, এখানেও ক্যাপিটাল এস স্মল ইউ স্মল এম থাকতে হবে। যদি কোনোভাবে আমি স্মল এম এখানে এস ইউজ করতাম বা এখানে স্মল এস ইউজ করতাম, তাহলে প্রোগ্রামটা আমাকে বলে দিত যে তুমি ভুল করেছো। কারণ আমরা জানি যে বানানগত যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা আগের লেকচারে দেখেছিলাম প্রোগ্রামিং ভাষার ভুলের ক্ষেত্রে, প্রোগ্রাম ডিবাগিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে এই ধরনের ভুলকে আমরা ব্যাকরণগত ভুল বলে থাকি, অর্থাৎ সিনটেক্স এরর। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন আমাকে আউটপুট দেখাইতে হবে, অর্থাৎ প্রোগ্রামটা শেষ করে দিতে হবে। আউটপুট দেখানো হয়ে গেছে, এখন প্রোগ্রামটা শেষ। তো প্রোগ্রাম শেষ করার যে নিয়ম সেটি হচ্ছে RETURN, রিটার্ন 0। এই রিটার্ন 0 কথাটা লিখলে প্রোগ্রাম সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে তুমি একটা 0 আউটপুট দিয়েছ, তার মানে প্রোগ্রামের কাজটা শেষ হয়ে গেছে, সফটওয়্যারটা অলরেডি বুঝে যাবে। এখন যেটা করতে হবে আমাকে, খুব গুরুত্বপূর্ণ, দেখো এটা একটা ভাষা না, এই ভাষাটা একটা জায়গায় সংরক্ষণ করতে হবে। এইভাবে একটা সাইন দিয়ে দিলাম, দিলে প্রোগ্রামটা বুঝে যাবে যে হ্যাঁ এটা একটা ভাষা। ঠিক আছে, এটা একটা ব্যাকরণগত ভাষা, আমরা বুঝে গেলাম। এখন এটা কোথায় থাকবে, প্রোগ্রামের কোন জায়গায় থাকবে, প্রোগ্রামের উপরে লিখতে হবে MAIN, মেইন। এটা ক্লিয়ার? এটা দিলে, এটা দেওয়ার পরে যখন আমি এই লাইনটা দিব, অর্থাৎ একটু ছোট করে দিই, এটা যখন দিব তখন প্রোগ্রাম বুঝে যাবে যে এটা একটা মেইন ফাংশন, মানে পুরা কাজটা, প্রোগ্রামের সম্পূর্ণ কাজটাই আসলে এখানে দেওয়া আছে। ক্লিয়ার? আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কেন মেইন, এই যে ব্র্যাকেট, এই জায়গাটাই আসলে এই পুরো প্রোগ্রামটা থাকে। যেহেতু এতটুকু জায়গায় লেখা সম্ভব না, তাই আমরা এখানে আলাদা করে লিখে, এই গ্যাপটা দেখলেই, এই দুটো সেকেন্ড ব্র্যাকেট দেখলেই, শুরু শেষ দেখলেই প্রোগ্রাম বুঝে যায়, সেই প্রোগ্রাম যে হ্যাঁ এটা মেইন ফাংশনের ভিতরেই রয়েছে, এটাই মূল কাজ। ঠিক আছে, এখন যে কাজটা আমাকে করতে হবে সেই কাজটি হচ্ছে, এই যে ইনপুট আউটপুট নিয়েছিলাম ডেটাগুলা, এই ডাটাগুলো কোথায় আছে আমি কিন্তু জানি না। অর্থাৎ এই ভ্যারিয়েবল, যে %d লিখলে যে সেটা ইন্টিজার হবে, %d লিখলে ইন্টিজার, %a লিখলে এটা ইনপুট, %b লিখলে এটা, এই %d এর জন্য স্ক্যানএফ মানে ইনপুট, প্রিন্টএফ মানে আউটপুট, int মানে যে পূর্ণ সংখ্যা, এটা প্রোগ্রাম কিভাবে বুঝবে? এই বোঝানোর জন্য যে কাজটা করতে হয়, এই সব ফাংশনগুলোকে, এই সব কাজগুলোকে আমার একটা জায়গায় সংরক্ষণ করে রাখতে হয়। আমরা জানি লাইব্রেরিতে সব কিছু সংরক্ষণ করা থাকে, ঠিক একইভাবে সি প্রোগ্রামিংয়ে একটা লাইব্রেরি রয়েছে। সেই লাইব্রেরিটাকে বলা হয় ইনক্লুড স্ট্যান্ডার্ড। একটা লাইব্রেরি, স্ট্যান্ডার্ড একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিতে কী কী থাকবে, এখানে যে কথাগুলো বলা হয়েছে, এটা কি ইনপুট আর আউটপুট না? হ্যাঁ, তাহলে এখানে লিখতে হবে IO, ইনপুট আউটপুট ডট H, মানে হেডার ফাইল, অর্থাৎ হেডলাইনে একটা ফাইল দেওয়া থাকলো, হেডলাইনে একটা ফাইল দেওয়া আছে শুরুতেই, যে ফাইলের ভিতরে এই যে এখানে যে টার্মগুলো ইউজ করছি আমরা, সব কথাগুলো এর ভিতরে দেওয়া আছে। এখন ইনক্লুড কথাটা লিখলে হবে না, প্রোগ্রামকে বুঝতে হবে। যখন আমি হ্যাশ দিয়ে দিব যে ইনক্লুড ইনপুট আর আউটপুট তুমি ইনক্লুড করো, কোথায় থেকে? একটা হেডার ফাইল, মানে একটা ফাইল আছে লাইব্রেরিতে, সেই ফাইল থেকে তোমাকে এই ডাটাগুলো নিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এতটুকু নিয়ে ওনারা কনফিউশন থাকার কথা না। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কী কাজ করতে হবে, আমি যে চলকগুলো ব্যবহার করব বা আমি যে টার্মগুলো এখানে ব্যবহার করব, সেটার জন্য
একটা নির্দিষ্ট ইনপুট আউটপুটের একটা লাইব্রেরি ফাংশন আছে, লাইব্রেরি ফাংশন থেকে এই ফাইলটা নিয়ে আসতে হবে, ইনপুট আউটপুটের জন্য ফাইলটা ইনক্লুড করতে হবে এখানে। তারপরে একটা মেইন ফাংশন অর্থাৎ মেইন কাজটা কি সেটার জন্য মেইন কথাটা নিতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে চলকগুলোর নাম, ইনপুট আউটপুটে কী কী ব্যবহার করছিলাম চলক সেটার নাম লিখে ফেলবো, ইনপুট দেবো স্ক্যানএফে, প্রসেসটা লিখে ফেলবো, আউটপুটে প্রিন্টএফ দিয়ে লিখে ফেলবো, রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করে দেবো। তো আশা করি এই গ্রামারটা তোমরা বুঝতে পারছো। এটা প্রত্যেকটা যত সি প্রোগ্রাম আছে এটা ম্যান্ডেটরি, এতটুকু লাগবেই, এর বাইরে অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, যেমন টেন্স আমাদের জানতে হবে, টেন্সের বাইরে কিন্তু অনেক গ্রামারের ভিতরে অনেক টার্ম চলে আসে। ঠিক আছে, তো ওগুলো পরের গল্প, আমাদেরকে আগে টেন্স লিখতে হবে, একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক একইভাবে সি প্রোগ্রাম তৈরি করার জন্য যে স্ট্রাকচার সেটা আমরা এখানে দেখাই দিলাম তোমাদেরকে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু না, এতটুকু তুমি যদি পারো তাহলে তোমার এতটুকু কনফার্ম থাকো যে তোমার এখানে এতটুকু আমার কথা মনোযোগ দিয়ে শুনলে তোমার আশা করি অনেকগুলো এমসিকিউ তোমার সলভ হয়ে গেছে। শুধু এমসিকিউ না, তুমি যদি প্রবলেম সলভ করতে জানো, যে কাজটা তোমাকে দেওয়া হয়েছে তুমি যদি কাজটা সম্পাদন করতে পারো, এই ফর্মুলাতে সি প্রোগ্রাম লিখে ফেলতে পারো। অর্থাৎ এই জিনিসটা জানলে তোমার সি প্রোগ্রাম পানির মতো সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল আইসিটি টিউটর হোম এখানে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বেশি বেশি করে শেয়ার করবা, যেন সকলেই দেখে আমাদের ক্লাসটি দেখে বুঝে তাদের যেন উপকার হয়, তারা যেন পরীক্ষায় লিখতে পারে। ঠিক আছে, তো আশা করি ভালো থাকবা সকলেই। আসসালামু আলাইকুম।